আজ আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। বাংলায় যাকে বলা হয় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিমালা। এই নীতিগুলি পার্ট 4-এ আছে, সংবিধানের আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51 পর্যন্ত। এগুলো আমাদের দেশের গভর্নমেন্ট বা সরকারকে বলে দেয় কিভাবে দেশ চালাতে হবে যাতে সোশ্যাল জাস্টিস, ইকোনমিক ইকুয়ালিটি এবং পাবলিক ওয়েলফেয়ার মানে জনকল্যাণ প্রতিষ্ঠিত হয়। যদিও এটি আইনসম্মত নয়, মানে আপনি আদালতে গিয়ে এগুলোর জন্য মামলা করতে পারবেন না, কিন্তু এগুলো হচ্ছে সরকারের মোরাল ডিউটি মানে নৈতিক দায়িত্ব। সরকারের ল মেকিং, এডুকেশন পলিসি, হেলথ স্কিম, নিউট্রিশন প্রোগ্রাম সব কিছুতেই এই নীতিগুলোর প্রভাব আছে। এখন আমরা আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51 পর্যন্ত একে একে দেখব। প্রতিটি অনুচ্ছেদে কি বলা হয়েছে, তার মানে কি। আর্টিকেল 36 ডেফিনিশন অফ স্টেট, মানে এই আর্টিকেলটি বলছে যে ডিরেক্টিভ প্রিন্সিপালস যেখানে স্টেট শব্দটি ব্যবহার করেছে তা ভারতীয় সংবিধানের যে অংশ 3 মানে যেখানে ফান্ডামেন্টাল রাইটস অনুযায়ী বোঝাতে হবে। ঠিক আছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, স্থায়ী সংস্থা সবেরই মানে সব কিছুই এর অন্তর্ভুক্ত। এভাবে সরকারের সব অংশের ওপর নৈতিক দায়িত্ব মানে নির্দেশিকা মানে মেনে চলতে হবে। ঠিক আছে, এরপরে আর্টিকেল 37 মানে অ্যাপ্লিকেশন অফ দ্য প্রিন্সিপালস। কি বলছে এখানে? বলছে যে এই অনুচ্ছেদে বলছে যে এই নীতিগুলো আদালতের মাধ্যমে জোর করে বাস্তবায়ন করা যায় না, কিন্তু এগুলো সরকারের নৈতিক দায়িত্ব, এগুলো রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হওয়া উচিত। যেমন সরকার যদি সকলের জন্য স্বাস্থ্য, শিক্ষা, ন্যায় নিশ্চিত না করে তাহলে তারা এই নীতির বিরুদ্ধে কাজ করছে। তাহলে সরকারকে এই নীতি মেনে চলতে গেলে কি করতে হবে? যে জনকল্যাণের জন্য ভেবে কাজ করতে হবে, যেমন হচ্ছে হেলথ, এডুকেশন এবং জাস্টিস নিশ্চিত করতে হবে। এবং আর্টিকেল 38, হ্যাঁ আর্টিকেল 38-এ কি বলছে? স্টেট টু সিকিউর এ সোশ্যাল অর্ডার ফর দ্য প্রমোশন অফ ওয়েলফেয়ার অফ দ্য পিপল, মানে এখানে বলছে যে এই অনুচ্ছেদে বলছে রাষ্ট্রের দায়িত্ব হলো এমন একটি সমাজ তৈরি করা যেখানে ন্যায় মানে জাস্টিস, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সব ক্ষেত্র বজায় থাকে। উদাহরণস্বরূপ ধরো ধনী ও দরিদ্রের মধ্যে পার্থক্য কমানো। সরকার কি করবে? যারা ধনী এবং যারা দরিদ্র তাদের মধ্যে কি করবে? পার্থক্য কমাবে। বেকারদের কাজ দেওয়া, অসহায় মানুষদের সাহায্য করা, এই সবই এই নীতির উদ্দেশ্য। রাষ্ট্রকে এমন একটি সামাজিক কাঠামো গড়ে তুলতে হবে যেখানে মানুষ সমান সুযোগ পায়। আর্টিকেল 39 বলছে যে সার্টেন প্রিন্সিপাল অফ পলিসি টু বি ফলোড বাই দ্য স্টেট,
এখানে বলছে এই অনুচ্ছেদটি 6টি নীতির কথা বলছে। কি কি নীতি? যেখানে সরকারকে অনুসরণ করতে হবে। কি কি 6টা? যেটা হচ্ছে পুরুষ এবং মহিলাদের সমান অধিকার দিতে হবে, মানে পাবে, এটা মেনে চলতে হবে। বলছে শৈশবের বা লাইভলিহুডের ক্ষেত্রে সবার ন্যায্য সুযোগ থাকবে। মানুষের যে সম্পদ ও উৎপাদনের উপায় কিছু কিছু সংখ্যক মানুষের হাতে কেন্দ্রীভূত হবে না। সবার জন্য ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক থাকবে। আর কি? শিশু ও ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, মানে সব কাজের জন্য যে সমান মাইনে যে বেতন দেওয়া হয় সেটা সবার জন্য সমান থাকবে। শিশু ও শ্রমিকদের এমন কাজ থেকে রক্ষা করতে হবে যা স্বাস্থ্যের ক্ষতি করে। আর কি? শিশুদের অপরচুনিটিস ফর ডেভেলপমেন্টের দিকে মানে দিতে হবে, মানে ডেভেলপমেন্ট, শিশুদের যাতে ডেভেলপমেন্ট হয় তার জন্য তাদের কিছু অপরচুনিটিস প্রোভাইড করতে হবে। ধরো আজকের দিনে যদি কোনো সরকার নারী পুরুষের বেতনে বৈষম্য করে, মানে ধরো পুরুষদের বেশি বেতন দিল এবং নারীদের বেতন কম দিল, যদি বৈষম্য করে, শিশু শ্রমে বাধা না দেয়, যে শিশুদের যেখানে সেখানে কারখানায় কাজ করানো হচ্ছে বাধা যদি সরকার না দেয়, হ্যাঁ, অথবা গরিবদের জন্য জমি বা খাদ্য নিশ্চিত না করে, তাহলে সেটা এই আর্টিকেল 39-এর নির্দেশ অমান্য করে। তাই এই অনুচ্ছেদটি সোশ্যাল জাস্টিস এর মেরুদণ্ড বলা হয়। তাহলে কোন আর্টিকেলটিকে সোশ্যাল জাস্টিসের মেরুদণ্ড বলা হয়? আর্টিকেল 39। হ্যাঁ, তারপরে কি আছে? আর্টিকেল 39-এর এ কি বলছে? ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এইড। মানে কি বলছে? এই অনুচ্ছেদে বলা হয়েছে যে সব নাগরিকের জন্য সমান বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে এবং দরিদ্র ও অসহায় মানুষদের জন্য বিনামূল্যে আইন সহায়তা দিতে হবে, যেন তারা অর্থের অভাবে ন্যায় বিচার থেকে বঞ্চিত না থাকে। মানে ধরো একদিন এক গরিব লোক, সে যাই মনে করো তুমি, লোকের জমি জোর করে, মানে যে ধনী লোক তার জমি জোর করে কেড়ে নেয় এক কি ধনী লোক, যেটা বললাম, হ্যাঁ, সেই গরিব লোকটি খুব অসহায় বোধ করে, কারণ তার কাছে টাকা নেই মামলার খরচ চালানোর। তখন একজন সমাজকর্মী তাকে বলে, আর্টিকেল 39-এর এ আমাদের অধিকার দেয় ফ্রি লিগাল এইড পাওয়ার, চলো আমরা লিগাল এইড সেন্টারে যাই। সেই লিগাল অ্যাডভোকেটরা তাকে বিনামূল্যে সাহায্য করলেন এবং সে তার জমি ফিরে পেল। সেই যে গরিব লোকটি তখন চোখে জল নিয়ে বলে, আর্টিকেল 39-এর এ না থাকলে আমি এই অন্যায়ের বিরুদ্ধে কিছুই করতে পারতাম না। এরপর কি? আর্টিকেল 14 কি বলছে? অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত। মানে এই অনুচ্ছেদে বলা হয়েছে সরকার ধাপে ধাপে গ্রাম পঞ্চায়েত গঠন করবে এবং তাদের এমন ক্ষমতা ও দায়িত্ব দেবে যাতে তারা নিজেরাই শাসন কাজ চালাতে পারে। অর্থাৎ গ্রাম মানে নিজের শাসন পরিচালনা করবে। এর মাধ্যমে সরকার নিচু স্তরের গণতন্ত্র মানে গ্রাসরুট ডেমোক্রেসি গড়ে তুলতে চাই। ধরো একটা গ্রামে আগে কিছুই ছিল না, না ভালো রাস্তা, না পানীয় জল। গ্রামের মানুষ বারবার শহরে গিয়ে অভিযোগ করত, কিন্তু কাজ কিছুই হতো না। একদিন সরকার সেই গ্রামে পঞ্চায়েত গঠন করলো। তখন সেই পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরাই রাস্তাঘাট, কল, আলো সব ব্যবস্থা করলেন। গ্রামের মানুষ নিজেরাই তখন নিজেদের সমস্যার সমাধান করছে। এটাই হলো লোকাল সেলফ গভর্নমেন্ট, মানে নিজের শাসন নিজের হাতে। এরপরে কি? আর্টিকেল 41 এখানে বলছে রাইট টু ওয়ার্ক, টু এডুকেশন অ্যান্ড টু পাবলিক অ্যাসিস্ট্যান্স ইন সার্টেন কেসেস। বলছে এই অনুচ্ছেদ অনুযায়ী সরকার যদি আর্থিকভাবে সক্ষম হয় তাহলে নাগরিকদের কাজ, শিক্ষা এবং আর্থিক সাহায্যের অধিকার প্রদান করবে, বিশেষ করে যদি কেউ বেকার হয়, অসুস্থ হয়, বৃদ্ধ হয় বা অক্ষম হয়। মানে ধরো রাহুল নামের একজন ছেলে, যার বাবা বৃদ্ধ, মা অসুস্থ। রাহুল কাজ খুঁজে পাচ্ছিল না। তখন সরকার মনরেগার মতো একটি স্কিমে তাকে 100 দিনের কাজ দিল। তার বাবা মাও একটা স্বাস্থ্য কার্ড পেল চিকিৎসার জন্য। তাতে রাহুল বুঝলো সরকার দায়িত্ব নিচ্ছে যাতে যাদের অসুবিধা আছে তারা সম্মানজনক জীবন কাটাতে পারে। এটাই এই অনুচ্ছেদের উদ্দেশ্য। আর্টিকেল 42 কি বলছে? আর্টিকেল 42 বলছে প্রভিশন ফর জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশন অফ ওয়ার্ক অ্যান্ড
ম্যাটারনিটি রিলিফ। এখানে বলছে যে এই অনুচ্ছেদে বলা হয়েছে শ্রমিকদের জন্য ন্যায়সঙ্গত এবং মানবিক কাজের পরিবেশ তৈরি করতে হবে এবং গর্ভবতী মহিলাদের মাতৃকালীন ছুটি ও আর্থিক সুবিধা দিতে হবে। মানে ধরো মীরা একটি কারখানায় কাজ করে, তখন সে গর্ভবতী হওয়ার পর প্রথমে চিন্তায় পড়েছিল যে কাজ বন্ধ হলে রোজগার বন্ধ হবে, কিন্তু তখন সরকার বলল সে 26 সপ্তাহ মাতৃকালীন ছুটি পাবে। কত সপ্তাহ? 26 উইক। সে কি পাবে? মাতৃত্বকালীন ছুটি পাবে, মানে প্রেগনেন্সির জন্য 26 সপ্তাহের ছুটি পাবে। কিন্তু আর্থিক সহায়তাও দেয়া হবে, যে যা মাইনে পেত সেটাই পাবে। এতে মীরা নিজে এবং শিশুর স্বাস্থ্য ঠিক রাখতে পারল। এইরকম ব্যবস্থা না থাকলে অনেক মহিলা কাজ ছেড়ে দিতে বাধ্য হতেন। তাই আর্টিকেল 42 নারী শ্রমিকদের জন্য এইরকম রক্ষা কবচ, মানে এটা তো রক্ষা কবচই বলা চলে, যে মেয়েদেরকে ছুটি দিয়ে যে নৈতিক রয়েছে সেটা 42-এর কথা আর্টিকেলে বলা আছে। এবার বলছে আর্টিকেল 43 কি বলছে? লিভিং অ্যাওয়েজ, ডিস্টেন্স, স্ট্যান্ডার্ড অফ লাইফ অ্যান্ড সোশ্যাল অ্যান্ড কালচারাল অপরচুনিটি। এখানে কি বলছে? লিভিং ওয়েজ, ডিস্টেন্স, স্ট্যান্ডার্ড অফ লাইফ অ্যান্ড সোশ্যাল অ্যান্ড কালচারাল অপরচুনিটি। এই অনুচ্ছেদে বলা হয়েছে শ্রমিকদের এমন মজুরি হবে না, মানে দিতে হবে, মানে বলছে যে শ্রমিকদের এমন মজুরি দিতে হবে যা শুধু বাঁচার মতো নয়, সম্মানজনকভাবে জীবনযাপনের মতো হয়। এছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক জীবনে অংশ নেওয়ার সুযোগও থাকা উচিত। মানে ধরো একজন, যার নাম রামু, আগে দৈনিক মজুরিতে কাজ করত, যা পেত তাতে ঠিকমতো খাওয়াও চলতো না। পুজো পার্বণ বা ছেলের স্কুলের অনুষ্ঠান সব বাদ। পরে সরকার একটি স্কিম চালু করলো যেখানে শ্রমিকদের ন্যূনতম লিভিং ওয়েজ দেওয়ার শুরু করলো। এখন রামু শুধু খাবার নয়, ছেলের পড়াশোনার খরচও চালাতে পারে, এমনকি দুর্গাপুজোতে নতুন জামাও কিনছে। সে তখন নিজেকে সম্মানিত নাগরিক মনে করলো। এই অনুভূতির জন্ম আর্টিকেল 33 এর জন্যই। আর্টিকেল 33 এ কি বলছে? পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ। এখানে বলছে শ্রমিকদের শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় অংশগ্রহণের অধিকার থাকা উচিত, অর্থাৎ তার যেন শুধু কাজ করেই না যায়, বরং শিল্পের পরিচালনাও তাদের মতামতের মূল্য থাকে যাতে। ধরো সুমন একটি ফ্যাক্টরিতে কাজ করত, আগে যে কোনো সিদ্ধান্ত মালিকরা নিত, কখন ছুটি হবে, কত ওভারটাইম, নিরাপত্তা কেমন হবে, সব কিছুই তারা করত। এসব কিছুতেই শ্রমিকদের মতামত থাকতো না। এবার এক দুর্ঘটনার পর শ্রমিকরা প্রতিবাদ করলো। আর্টিকেল 33 এর আওতায় ওয়ার্কার্স কমিটি গঠন হলো। এখন বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শ্রমিকদের প্রতিনিধিদের সাথে আলোচনা করা হয়। এতে শ্রমিক ও মালিকের সম্পর্ক উন্নত হয়েছে এবং ফ্যাক্টরির উৎপাদনশীলতাও বেড়েছে। আর্টিকেল 44 কি বলছে? আর্টিকেল 44 হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড ফর দ্য সিটিজেন্স। এই অনুচ্ছেদ বলা হয়েছে দেশের সব নাগরিকের জন্য একই রকম অসামরিক আইন, মানে ইউনিফর্ম সিভিল কোড থাকা উচিত, যেটা বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক নেওয়া ইত্যাদি বিষয়ে প্রযোজ্য হবে। এখনো ভারতের সব রাজ্যে এটি পুরোপুরি চালু হয়নি। ধরো তৃষা ও সাভানা এক কলেজে পড়ে। তৃষার বিয়ে হলে সে স্বামীর সম্পত্তির অর্ধেক অধিকার, যে পাওয়ার অধিকার থাকে, কিন্তু সাভানার ধর্মে এমন কিছু নেই। তারা দুজনেই ভাবে আমরা এক দেশে, একই আইন হলে আরো ভালো হতো। ইউনিফর্ম সিভিল কোড চালু হলে তৃষা, সাভানা দুইজনেরই সমান অধিকার পাবে। এটাই আর্টিকেল 44 এর উদ্দেশ্য। আর্টিকেল 45 বলছে কি? প্রভিশন ফর আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন টু চিলড্রেন বিলো, কি বলছে? দ্য এজ অফ 6 years। এই অনুচ্ছেদে বলা হয়েছে 6 বছরের নিচে শিশুদের জন্য প্রাথমিক যত্ন, শিক্ষার ব্যবস্থা করার রাষ্ট্রের দায়িত্ব। অর্থাৎ ছোট শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য যেমন আশ্রয়, পুষ্টি, শিক্ষা দরকার, সেটা সরকার নিশ্চিত করবে।
ধরো একটা ছোট্ট গ্রামে রূপা নামের এক মেয়ে ছিল। তার মা বাবার পক্ষে ওকে স্কুলে পাঠানো সম্ভব ছিল না, কারণ তারা কাজ করতে ব্যস্ত থাকতো। তখন সরকার অঙ্গনারী কেন্দ্র খুলল, যেখানে শিশুদের খাওয়া, খেলা, শেখা আর স্বাস্থ্য পরীক্ষা হতো। এখন রূপা খেলতে খেলতে অক্ষর চিনতে শিখেছে। আর্টিকেল 45 এর জন্যই রূপার মতো অনেক শিশু আধার ভিত্তিক শিক্ষা ও যত্ন পাচ্ছে। আর্টিকেল 46 বলছে প্রমোশন অফ এডুকেশন অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট of scheduled caste, scheduled tribes and other worker section. Article 46 promotion of education and economic interest of scheduled caste, scheduled tribes and other worker section. এই অনুচ্ছেদ বলছে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং সমাজের দুর্বল অংশ শিক্ষা, অর্থনীতি উন্নয়নের জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে, যাতে তারা সমাজে পিছিয়ে না পড়ে। ধরো সঞ্জীব একটা পাহাড়ি গ্রামের ছেলে। তার বাবা দিনমজুর এবং মা গৃহকর্মী। আগে তার স্কুলে যাওয়া হতো না, কারণ বই কেনার টাকা ছিল না। এখন সরকার তাকে বৃত্তি, মিড ডে মিল, ফ্রি বই, কোচিং দিচ্ছে। তার মতো অনেক তপশিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের ছেলেমেয়েরা আর্টিকেল 46 এর ফলে সমান সুযোগ পাচ্ছে। সঞ্জীব এখন বড় হয়ে সে শিক্ষক হতে চান। Article 47 duty of the state to raise the level of nutrition and the standard of living and to improve public health। মানে বলছে এই অনুচ্ছেদে বলা হয়েছে পুষ্টির মান, জীবনের মান এবং জনস্বাস্থ্যের উন্নতি করা রাষ্ট্রের দায়িত্ব। অর্থাৎ সরকারকে এমন পদক্ষেপ নিতে হবে যাতে জনগণের খাওয়া দাওয়া, স্বাস্থ্য ও জীবনের মান ভালো থাকে। ধরো একটি গ্রামে অনেক শিশু অপুষ্টিতে ভুগছিল। তাদের তাদের খাওয়া জুটতো না আর প্রায় অসুস্থ থাকতো। তখন সরকার সেখানে কি করলো? আয়রন ট্যাবলেট, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, মিড ডে মিল, টিকাদান কর্মসূচি চালু করলো। তখন সেই গ্রামের শিশুরা সুস্থ, শক্তিশালী ও স্কুলমুখী হলো। আর্টিকেল 47 এর কারণে তারা একটা ভালো জীবনের দিকে এগোচ্ছে। আর্টিকেল 48 অর্গানাইজেশন অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ড্রি। এই অনুচ্ছেদ বলছে চাষবাদ ও পশুপালন ব্যবহারকে আধুনিক ও বৈজ্ঞানিক করতে হবে। এছাড়া গো হত্যা রোধ করার কথাও এখানে বলা হয়েছে, কারণ গরু আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। ধরো বাবলুদের গ্রামে আগে কৃষকরা গরু দিয়ে চাষ করত, কিন্তু গো হত্যা বেড়ে যাওয়ায় গরুর সংখ্যা কমে যায়। তখন সরকার গোশালা তৈরি করে, পশু চিকিৎসা কেন্দ্র দেয় এবং আধুনিক চাষের প্রশিক্ষণ চালু করে। এখন তারা উচ্চ ফলনশীল বীজ, সার ও প্রযুক্তি ব্যবহার করে চাষ করে। আর্টিকেল 48 এর কারণে কৃষক ও পশুপালনদের জীবনধারা উন্নত হয়েছে। Article 48 এর protection and improvement of environment and safeguarding of forest and wildlife। এই অনুচ্ছেদে বলা হয়েছে প্রাকৃতিক পরিবেশ, বনভূমি ও বন্যপ্রাণীর সুরক্ষা ও উন্নয়ন রাষ্ট্রের দায়িত্ব। সরকারকে গাছ কাটা রোধ, দূষণ কমানো এবং প্রাণীদের রক্ষা করার কাজ করতে হবে। একবার রিনা ও তার বন্ধুরা দেখলো তাদের গ্রামের পাশে এক জায়গা আছে যেখানে অনেক গাছ কাটা হচ্ছে। তারা স্কুলে শেখা আর্টিকেল 48 এর কথা মনে করে একটা চিঠি লিখলো বন দপ্তরে। বন দপ্তর এসে গাছ কাটা বন্ধ করে দেয়। সেখানে আবার সামাজিক বনায়ন প্রকল্প চালু হয়, বন্যপ্রাণীর বাসস্থান তৈরি হয়। এখন সেই জায়গাটা একটা সুন্দর পার্কে পরিণত হয়েছে, যেখানে পাখি, খরগোশ আরো অনেক জিনিস থাকে, প্রাণী থাকে। আর্টিকেল 48 এর বাস্তব ফল এটা। Article 49 protection of monuments and place and object of national importance। এই অনুচ্ছেদ বলছে জাতীয় গুরুত্ব সম্পন্ন স্মৃতিস্তম্ভ, ঐতিহাসিক স্থান ও বস্তুগুলোর সুরক্ষা ও সংরক্ষণ সরকারের নিশ্চিত করতে হবে সরকারকে। এগুলো আমাদের ইতিহাস ও সংস্কৃতির পরিচয় বহন করে। ধরো এক্সাম্পলের থ্রু দিয়ে, ধরো একটা গ্রামে রাজু একদিন তার পরিবার নিয়ে তাজমহল দেখতে গেল। সে দেখে কেউ দেয়ালে নাম লিখে দিচ্ছে। রাজু তখন গাইডের কাছে জানতে চায় কেন এসব করা উচিত নয়।
গাইড বলে আর্টিকেল 49 অনুযায়ী এমন ঐতিহাসিক স্থানের সুরক্ষা আমাদের দায়িত্ব, আর যারা ক্ষতি করে তাদের শাস্তি হয়। রাজু তখন বন্ধুদের বলে, তাজমহল শুধু পাথরের নয়, এটা আমাদের ইতিহাস। আর্টিকেল 50, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ ইন দ্য পাবলিক সার্ভিসেস অফ দ্য স্টেট। বলছে এই অনুচ্ছেদে বলছে ন্যায় বিচার মানে জুডিশিয়ারি ও প্রশাসন মানে এক্সিকিউটিভের কাজ আলাদা হওয়া উচিত, যেন বিচার ব্যবস্থার ওপর শাসনের কোনো প্রভাব না থাকে, এতে বিচার স্বাধীন ও নিরপেক্ষ হয়। একবার একটি গ্রামে দুজনের মধ্যে জমির বিবাদ হয়। একজন বড় নেতা ছিলেন, তাই পুলিশ আগে থেকেই তার পক্ষে কথা বলছিল। তখন গ্রামের এক স্কুল মাস্টার বললেন, আর্টিকেল 50 অনুযায়ী বিচার আর প্রশাসনের কাজ এক নয়। বিচারক নিজস্বভাবে বিচার করবেন, পুলিশ বা নেতার হস্তক্ষেপ চলবে না। শেষমেশ আদালত নিরপেক্ষভাবে বিচার করলেন এবং তিনি প্রকৃত মালিক ছিলেন, তিনিই জমি পেলেন। তখন সবাই বলল, সত্যিই বিচার স্বাধীন হওয়া চাই। আর্টিকেল 51, এখন আমরা জানবো আর্টিকেল 51, প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। এই অনুচ্ছেদে বলা হয়েছে ভারতীয় রাষ্ট্র হিসেবে দায়িত্ব হলো আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং পারস্পরিক সম্মান বজায় রাখা। অন্য দেশের সঙ্গে বন্ধুত্ব ও সমঝোতা বাড়াতে হবে। মানে একটা স্কুলে ভারতের ওপর একটি আন্তর্জাতিক মেলা হয়, যেখানে বাংলাদেশের ছাত্ররা আসে। সেখানে একটি বিতর্কে ভুল বোঝাবুঝি হয়, কিন্তু শিক্ষকেরা বললেন আর্টিকেল 51, আমরা আর্টিকেল 51 শিখেছি, আমরা বন্ধুত্ব চাই, লড়াই নয়। তখন ছাত্ররা একসঙ্গে গান গায়, উই ওয়ান্ট পিস নট ফাইট। এরপর তারা একসঙ্গে খেলাধুলা করে, মেলায় নিজেদের দেশের খাবার ও সংস্কৃতি শেয়ার করে। এই হলো আর্টিকেল 51-এর বাস্তব চর্চা।